বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা। আমরা দেখেছি সকাল থেকে এখানে বাগেরহাট 1 ও বাগেরহাট 2 যে সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় দুইটি সংসদীয় আসনের 7 জন প্রার্থী এখানে রয়েছেন। এই প্রার্থীর কাছে বাগেরহাটের যে যুবক এবং কিশোররা তাদের দাবি দয়া কিন্তু তারা তুলে তুলে ধরছে, বন্ধ করে দেন, দাবি দয়া তুলে ধরছে। এবং আহ, যে রাজনীতিবিদরা এখানে উপস্থিত রয়েছেন বা সংসদ সদস্য, পদপ্রার্থী এবং আর দলীয় মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু এই যে যুবকদের যে দাবি এবং স্থানীয় বাসিন্দাদের যে চাহিদা, সেই চাহিদার বিষয়ে কিন্তু তারা নিজেদের মতামত তুলে ধরছেন। এবং সবকিছু মিলিয়ে এখানে কিন্তু একটি প্রাণবন্ত আয়োজন হয়েছে। এবং সাধারণ মানুষ কিন্তু তাদের যে ভবিষ্যৎ জনপ্রতিনিধি হবে, সেই জনপ্রতিনিধির কাছে নিজের যে চাহিদা বা নিজের এলাকার যে সংকট, সেই সংকটের কথা কিন্তু তুলে ধরতে পারছে। আমরা যদি এখানে যে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এবং দলীয় সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছে, তাদেরকে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। এখানে বাগেরহাট 1 আসনের যে প্রার্থীরা রয়েছেন, এনসিপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেন রয়েছেন, জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম রয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী শেখ মঞ্জুরুল হক রাহাত রয়েছেন। বাগেরহাট 2 আসন, যেটা মোংলা, রামপাল এবং ফকিরহাট নিয়ে নতুন আসন হয়েছে, সেই আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম রয়েছেন, এনসিপির কেন্দ্রীয় নেতা মোল্লা রহমতুল্লাহ রয়েছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও রয়েছেন। আমরা সরাসরি প্রার্থীদের কাছে চলে যেতে চাই। তারা আসলে এই যে যুবকদের যে আয়োজন, যুবকদের কি ধরনের প্রতিশ্রুতি দিলেন এবং এলাকার আপনার যে সংসদীয় আসন, সেই আসনের মানুষের জন্য কি প্রতিশ্রুতি দিলেন, একটু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি শেখ জিল্লুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট 2 আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আজকের আয়োজনের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শুকরিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই আয়োজক সংস্থাকে। আসলে এলাকার মানুষের যে সমস্যাগুলা আজকের এই আয়োজক প্রতিষ্ঠান আমাদের সামনে তুলে ধরছেন, আমরা এই বিষয়গুলা ভেরি প্র্যাকটিক্যালি তারা তুলে ধরেছেন। এটা আমাদের জন্য একটা আমাদের কাজের যে লক্ষ্য, এটার গতি বাড়িয়ে দেবে আমরা আশা করি। এবং যে সমস্যাগুলো আমাদের সামনে চিহ্নিত হয়েছে, আমরা এলাকাবাসীর জন্য, আমরা যদি আমাদের দল থেকে আমরা নির্বাচিত হই, তাহলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো ইনশাল্লাহ এলাকার জনগণ এবং আপনাদের সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, বাগেরহাট জেলার নায়েবে আমি রামপাল, মংলা ও ফকিরহাট 2 আসন থেকে জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আমরা যদি বিজয় লাভ করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিজয়ের সুযোগ দেন, তাহলে আমরা রামপাল, মংলা একটা অবহেলিত এলাকা, এখানে সুন্দরবনকে কাজে লাগিয়ে, তাপবিদ্যুৎ কেন্দ্রকে কাজে লাগিয়ে, ইপিজেডকে কাজে লাগিয়ে
রামপাল মোংলাকে একটি আধুনিক রামপাল মোংলা হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। মোংলাকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় সেটা করব। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করার জন্য আমরা কাজ করব এবং নিরাপদ খাবার পানি, টেকসই ভেড়িবাঁধ এবং যেটা এখানে আমাদের কাছে আসপেক্ট, এই তরুণ সমাজের যে চাহিদা এবং তাদের যে দাবি, এই দাবি আমরা শুনবো এবং লোড করব। আগামীতে যদি ক্ষমতায় যেতে পারি তাহলে সেগুলো আমরা মানে সেইগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আসসালামু আলাইকুম। আমি মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি বাগেরহাট ২ আসনের বা এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আর তারুণ্যের যে ভাষা, এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। তারুণ্য যেটা চায় আমরা ঠিক একই চাই। আমাদের ভাই আমাদের বোনেরাই আমাদের কিছু কিছু বিষয়ে দাবি তুলে ধরেছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে এই নিশ্চয়তাটুকু দিতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা যদি আহ, সরকার গঠন করি, আপনারা যদি আমাদেরকে সংসদে পাঠান, অবশ্যই আমরা নির্দিষ্ট কিছু বিষয়কে খুব গুরুত্বের সাথে দেখবো। ১ নম্বর নারীর নিরাপত্তা। আপনি দেখবেন আমাদের এখানে আজকে যে ভাই বোনেরা এখানে এসছেন, ইয়াং যে একটা গ্রুপ এসছেন, এদের অধিকাংশই নারী। নারী নিরাপত্তার বিষয়টা আমরা খুব গুরুত্বের সাথে দেখবো ইনশাআল্লাহ। ২ নম্বরে যেটা, এই অঞ্চলের মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার জন্য যে ধরনের আহ, আহ, গুরুত্ব, যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা অবশ্যই নিব। এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো মাদক এবং জুয়ার যে সমস্যাটা, যে প্রবণতাটা আছে, এই প্রবণতাটা আমরা দূর করবো ইনশাল্লাহ। একই সাথে আমরা যে বিষয়টি নিশ্চিত করতে চাই যে আমি যদি সংসদ সদস্য হই, আমাকে যদি নির্বাচিত করা হয়, এই এলাকার প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প অন বোর্ডের মাধ্যমে, প্রত্যেকটা উন্নয়ন প্রকল্পের আয় ব্যয়ের হিসাব প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আহ সংসদীয় বাজেট থেকে সব প্রত্যেকটা বাজেট যেন জনগণের কাছে সুস্পষ্ট থাকে, স্বচ্ছতা নিশ্চিত করা, এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। মূলত এই কাজটা আহ, আমরা ডক্টর ফরিদুল ইসলামের সাথে একটু কথা বলবো। তিনি রামপাল, মোংলা এবং ফকিরহাট আসনের সংসদ সদস্য। উপকূলীয় এই আসনের মধ্যে সুন্দরবন রয়েছে। সুন্দরবন নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করেন। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনেরও তিনি চেয়ারম্যান। আসলে উপকূলের মানুষ এবং সুন্দরবনের জন্য আপনার কি করার পরিকল্পনা আছে? ধন্যবাদ। আসলে আজকের এই আয়োজনটা হচ্ছে সম্পূর্ণ, আমি মনে করি যে আমাদের এই জনপদের মানুষের জন্য, এবং এখানকার যে উপস্থাপনা হয়েছে সম্পূর্ণ তারা একটা সার্ভে করে একটা ডিটেইলড পরিকল্পনা এখানে তুলে ধরেছে, যেটা অত্যন্ত সময়োপযোগী এবং অত্যন্ত আধুনিক মনস্কের একটা পরিচয় হয়েছে। আমি ধন্যবাদ জানাই অ্যাকশন এইড এবং অ্যাক্টিভিস্ট যারা এটা আয়োজন করেছে, এবং আমি মনে করি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা খুবই জরুরি। আমাদের রামপালের যে ইস্যুগুলো এখানে তুলে ধরা হয়েছে বা মোংলার ইস্যু, অন্যতম হচ্ছে একটা খাবার পানির সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভেড়িবাদের অভাবে মানুষের যে সাইক্লোন বা অন্যান্য সময় যে সমস্যাগুলো হচ্ছে, এবং লবণাক্ততার যে সবল, সেটার একটা ব্যাপার আছে এখানে। তৃণমূলের একজন কর্মী বলেছে যে মোংলা একটা ব্রিজের ব্যাপারে। তো এখন জিনিসটা হচ্ছে যে আমাদের যে ঝুলন্ত সেতু, এই ধরনের একটা কিছু আমাদের চিন্তা করতে হবে, কারণ ওখানে যদি নদী ভরাট হয়ে যায় তাহলে আমাদের এই জনপদটাই টোটালে অকেজো হয়ে যাবে। তো এইগুলো নিয়ে আসলে আমাদের ভাবতে হবে। আর দ্বিতীয়ত, সুন্দরবন আমাদের হচ্ছে একটা বিশ্ব ঐতিহ্য, এটাকে সুরক্ষা করার জন্য আমাদের কাজ করতে হবে, কারণ সুন্দরবন আমাদের প্রাকৃতিক দুর্যোগ সময় সুরক্ষা দিচ্ছে। এই জনপদের মানুষকে এই ব্যাপারে সচেতন করতে হবে। অনেক সময় এই জনপদের মানুষ অনেক সময় না বুঝে সুন্দরবনের পর অনেক ধরনের অবিচার করছে, কিন্তু এই সুন্দরবন যদি দীর্ঘমেয়াদী থাকে, আমাদের জনপদের মানুষ ভালো থাকবে, তাদের বিকল্প কর্মসংস্থান, এবং এখানে আমাদের যে ইকো ট্যুরিজম, পরিবেশ বান্ধব যে ট্যুরিজম, সেটা করার সুযোগ আছে। এবং এখানে একটা সবচেয়ে বড় সমস্যা এখন যেটা হচ্ছে প্লাস্টিক বর্জ্য। সেদিন একটা সংবাদপত্র থেকে আমাকে ফোন করেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। জাহাজ থেকে বা যারা মানে সমুদ্রগামী যে জাহাজগুলো আছে, সেখান থেকে যে প্লাস্টিক বর্জ্যগুলো হচ্ছে টনকে টন প্রতিদিন উদ্ধার করা হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে যে আমাদের এই জনপদের স্বার্থে এখানে সার্ভে করতে হবে, এবং প্রত্যেকটা জাহাজে যেন তাদের ডাম্পিং এর ব্যবস্থা থাকে, তাদের বর্জ্যগুলা, সেটার ব্যবস্থা নিতে হবে। এবং আমাদের টুরিস্ট যারা যাচ্ছে তাদের জন্য কিন্তু এই যে সুন্দরবনের যে আপনার যে প্লাস্টিক বর্জ্য, এটা যেন টোটাল না ক্যারি করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা মনে করি সুন্দরবন এবং আমাদের রামপাল, মোংলা সহ এই জনপদের যে বিশ্বমানের যে সম্পদগুলো আছে, আমাদের যে আমাদের যে বঙ্গোপসাগর আছে, এখানে যে নীল অর্থনীতি, এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং এই জনপদের মানুষের কর্মসংস্থান করতে পারলে তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যুগ উপযোগী যে ব্যবস্থাপনা, এটা যদি ঠিক করা যায়, তাহলে আমি মনে করি আমাদের অনেকটাই আমরা শুরু করতে পারবো, একটা নতুন যাত্রার দিকে যেতে পারবো, যেটা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল। ধন্যবাদ। বাগেরহাট ২ আসনের যারা প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের কথা আমরা শুনলাম। এবার আমরা বাগেরহাট ১ আসনের যে সংসদ সদস্য প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশী তাদের কাছে শুনতে চাই, বাগেরহাট ১ আসনের যে জনগণ রয়েছে তাদের জন্য আপনাদের আহ, আহ, প্রতিশ্রুতি একটু জানাবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি শেখ মঞ্জুরুল হক রাহাত, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনীত বাগেরহাটের সংসদ সদস্য প্রার্থী, বাগেরহাট সদর এলাকা। আমি বাগেরহাট সদর অঞ্চলে যে সমস্যাগুলি ইতিমধ্যেই মানুষের দৃষ্টিগোচর হয়েছে, সব থেকে বড় সমস্যা ওভারঅলই বাগেরহাট সদর নয়, টোটাল বাগেরহাটেই বেকারত্ব একটা মারাত্মক সমস্যা। এই বেকারত্বের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ছে এবং এই কর্মহীনতা মানুষকে অসচ্ছলতার দিকে নিয়ে যাচ্ছে। মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে, মানুষ নীরব হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, উন্নয়নের ছোঁয়া লাগছে না। এজন্য আমার প্রথম টার্গেটই হচ্ছে বিশেষ করে বাগেরহাটের যুব সমাজকে কর্মমুখী করা। এখানে যে কর্মসংস্থানের অভাব আছে, এই কর্মসংস্থানের অভাবকে গুছিয়ে নেওয়া। যদি কর্মসংস্থানের অভাবকে গুছিয়ে নেওয়া সম্ভব হয়, তাহলে যুব সমাজ জেগে উঠবে এবং যুব সমাজ যদি জেগে ওঠে, তাহলে যে কোনো এলাকায় ডেভেলপ হওয়া একেবারেই সহজ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যুবকরা যখন এগিয়ে এসেছে, তখন তারা সফল হয়েছে। জুলাই 24-এও একই অবস্থা আমরা দেখতে পেয়েছি। এজন্য যুবকদের নিয়েই আমার মূল ফোকাসটা থাকবে। ধন্যবাদ। আহ, এখানে বাগেরহাট 2 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এম এ সালামের কাছে আমরা শুনতে চাই, আর তিনি কি প্রত্যাশা দিবেন। আমি আসলে বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করে আসছি। 1998 সাল থেকে এই দলের সাথে আছি। আমি এম এ সালাম। আজকের এই কর্মসূচিটা যারা নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অ্যাকশন এইড। এবং তারা আসলে তারুণ্যের স্বপ্নের কথা বলেছেন। আর তরুণরা আজকে কিছু প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে যে জিনিসটা দেখালেন প্রজেক্ট করে, এটার মাধ্যমেই কিন্তু আমরা তারুণদের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করতে পারি। যেমন এখানে কথা বলা হয়েছে শিক্ষার কথা, বিদ্যুতের কথা, আপনার গার্বেজের কথা, আপনার বলা হয়েছে এখানে সাইক্লোন সেন্টারের কথা এবং নিরাপদ সড়কের কথা। সবকিছুই তাদের প্রজেক্টের মাধ্যমে আমাদের কাছে সামনে তুলে ধরেছে। তো আগামীতে আমি প্রথমেই বলতে চাই শিক্ষার ব্যাপারটা, যে আমরা সুশিক্ষায় শিক্ষিত না হলে আমাদের কোনো অবস্থাতেই তরুণ প্রজন্মকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো না। শিক্ষার আমাদের 5ই আগস্টের আগে বাংলাদেশের এক প্রেক্ষাপট ছিল। 5ই আগস্টের পরে আমরা বিভিন্ন স্কুল কলেজে, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি বাগেরহাটের ম্যাক্সিমাম স্কুল কলেজে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং স্কুলে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আগের জায়গায় নাই। এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে যদি আমাদের তরুণ প্রজন্মকে জন্য আমরা ভালো কিছু করতে চাই। আমাদের বিশেষ করে বাগেরহাট জেলায় আমাদের কিছু ভোকেশনাল সেকশন আছে। কারিগরি শিক্ষায় আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করতে হবে যদি আমরা তাদের কাছে কিছু পেতে চাই। এখানে সৌর বিদ্যুতের কথা বলা হয়েছে। আমাদের তরুণ প্রজন্ম একটি প্রজেক্ট করে দেখিয়েছেন। এই সৌর বিদ্যুৎ আমরা হয়তো আবাসিক বাড়িতে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আগামীতে ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা যাবে কিনা সে ব্যাপারে আমাদের কাজ করতে হবে। আমাদের বিশেষ করে বেড়িবাঁধের কথা বলা হচ্ছে, যে লবণ পানি যাতে আমাদের ফসলের ক্ষতি না করতে পারে, এই বেড়িবাঁধ টেকসই করতে হবে। এটা আমাদের প্রকল্পে থাকবে। সাথে সাথে আমাদের সাইক্লোন সেন্টার, সেটির ব্যাপারে আমরা কাজ করব। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থা। আমাদের বাগেরহাটের রাস্তাগুলি খুবই করুণ দশা। এই রাস্তার আসলে কাজ করতে হবে। রাস্তা নিয়ে আরেকটি যেটা সর্বশেষ যেটা দেখেছি, গার্বেজ আমাদের জনগণকে সচেতন করতে হবে যে জনগণ যেন সঠিক গার্বেজ সঠিক জায়গায় ফেলে। একটি ছেলে খুব সুন্দর মতো বলছিলেন যে প্লাস্টিক এবং এরপরে কাগজপত্র বা অন্যান্য ভারী পদার্থ, এগুলো আসলে আমরা বিদেশে দেখেছি যে গার্বেজ প্রত্যেকটা সেন্টারে গার্বেজ যেখানে ফেলা হয় সেখানে 3টা গার্বেজ থাকে, 3 ধরনের। তো আমরা যদি আমাদের এই বাগেরহাট শহরের কথা আমি বলি, যেহেতু আমি বাগেরহাট নিয়ে নেতৃত্ব দিচ্ছি বা বাগেরহাটে আমরা কাজ করছি, আমাদের জনগণকে আগে সচেতন করতে হবে যে গার্বেজ নির্দিষ্ট জায়গায় ফেলা। গার্বেজ নির্দিষ্ট জায়গায় ফেললে এরপরে সরকারি যে সংস্থা আছে বা গার্বেজ তারা আবার সঠিকভাবে নিয়ে সেটাকে কাজে লাগাতে পারবে। তবে অবশ্যই আমরা আগামীতে এই গার্বেজ যে ডাম্পিং এর কথা বলা হয়েছে এই ব্যাপারেও আমরা কাজ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি এলাকার মানুষ সুযোগ দান করে, জাতীয় সংসদে যাওয়ার মতো সুযোগ হয়, তাহলে দুটি বিষয় আমাদের প্রাধান্য দিয়ে কাজ করার ইচ্ছা। সেটি হলো মানুষের নিরাপত্তা এবং মানুষের মর্যাদা। নিরাপত্তা বিভিন্নভাবে বিঘ্নিত হয়। মানুষ ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে সে বিভিন্ন হয়রানির শিকার হয়। চাঁদাবাজি, সুদ, ঘুষ সহ
যেই ধরনের দুর্নীতি হয়, এই দুর্নীতির বিরুদ্ধে ইসলামী আন্দোলন জিরো জিরো টলারেন্স ঘোষণা করেছে। এবং সাথে সাথে ইসলামী আন্দোলন ইতিপূর্বে আমাদের যে সকল প্রতিনিধি স্থানীয়ভাবে নির্বাচিত হয়েছে, 100 টাকা সরকারি বরাদ্দ হলে 100 টাকারই কাজ করিয়েছে। আমরা যদি নির্বাচিত হতে পারি, সরকারি যে বরাদ্দ থাকবে শতভাগ সরকারি টাকা জনগণের কাজে আমরা ব্যয় করব ইনশাআল্লাহ। আমরা একদম সর্বশেষ যে আহ, আহ, রাজনীতিবিদ এখানে রয়েছে, এনসিপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের কাছে চলে যাব। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার দল তো নতুন, আপনারা যদি সংসদ সদস্য হন তাহলে এই বাগেরহাট 1 আসনের যে 3টি উপজেলা রয়েছে সেই উপজেলার মানুষদের জন্য আপনারা কি করবেন? আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, এনসিপি বাগেরহাট 1 আসনের প্রতিনিধি হিসেবে কথা বলছি। আমি এই বাগেরহাটের সন্তান। আমি এখানে জন্ম, এখানে বেড়ে উঠছি, এখানে লেখাপড়া করছি, প্রায় অধিকাংশ সময় এখানে লেখাপড়া করছি। তো বাগেরহাটের সমস্যা আমার হৃদয়ের মধ্যে রয়েছে। আমি নিজে জানি যে বাগেরহাটে কি সমস্যা। তারপরেও আয়োজক সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় যে আয়োজন করেছে তাদের আমাদেরকে তারা ডেমো করে দেখিয়ে দিয়েছে যে সমস্যাগুলো কি, ডকুমেন্টারি তৈরি করে আমাদের দেখিয়েছে। এই সমস্যাগুলো আমরা রিয়ালাইজ করি, আমরা জানি এগুলোই আসলে বাগেরহাটের সমস্যা। এছাড়াও যদি সমস্যা থাকে আমাদেরকে জানাইলে আমরা সে ব্যাপারে উদ্যোগ নিব। আর ভবিষ্যতে আমার দল যদি ক্ষমতায় যায়, আমি অবশ্যই এই যে সমস্যাগুলোর কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে রাজনৈতিক সম্প্রীতি একটা। বিগত দীর্ঘদিন ধরে দেখছি আমরা রাজনৈতিক সম্প্রীতির অভাব, অথচ গণতান্ত্রিক দেশে রাজনৈতিক সম্প্রীতি বা পরমত সহিষ্ণুতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেই জিনিসটার উপর যদি ফোকাস না করি, বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকবে না, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হবে। বিভিন্ন দল, তারপরে এখানে বর্জ্য ব্যবস্থাপনা, শহরের প্রবলেমের কথা বলা হয়েছে। বাগেরহাট পৌরসভায় আমি নিজে বসবাস করি, নিজের জন্ম ওই শহরে। আমি জানি বাগেরহাট পৌরসভার অবস্থা। বাগেরহাট পৌরসভার মারাত্মক খারাপ অবস্থা। একটা ডাস্টবিনে পরিণত হয়েছে বাগেরহাট শহর, আর পরিত্যক্ত শহর হয়ে গেছে। এই শহরকে পুনরুত্থান করতে হবে, এই শহরকে বসবাসযোগ্য করতে হবে, এই শহরকে বিউটিফিকেশনের মাধ্যমে সুন্দর করতে হবে। সেই পরিকল্পনা অবশ্যই আমার দলের আছে। আমার দলের তরফ থেকে, জানেন তো আমাদের তারুণ্য নির্ভর দল, আমাদের দলের সবাই নেতারা সব তরুণ। আমি বরং একটু বয়স বেশি, আর সবাই তরুণ। কিন্তু আসলে বাগেরহাটবাসীর জন্য নানা প্রতিশ্রুতি দিলেন এখানকার যে রাজনীতিবিদরা রয়েছেন। তারা বাগেরহাটকে বজ্রমুক্ত করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলারও কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে মোংলা রামপালের যে লবণাক্ততার সমস্যা রয়েছে, সেই সমস্যা কিন্তু কাটিয়ে ওঠার এবং সেই সমস্যার টেকসই ওই যে ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যবস্থা নেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন এখানকার রাজনীতিবিদরা। আসলে এই যে যারা আয়োজন করেছে আজকের এই আয়োজন কতটুকু সফল এবং ভবিষ্যতে এই ধরনের ব্যতিক্রম আয়োজন থাকবে কিনা আমরা একটু আয়োজকদের কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে আমরা অ্যাকশন এইড বাংলাদেশ এবং বাঁধন মানববন্ধন সংস্থার আয়োজনে আজকে যে এই প্রোগ্রামটা আমরা সাজিয়েছি, এইগুলো আসলে আমরা গত 1 মাস ধরে এটার পিছনে কাজ করছি। আমরা প্রথমে প্রান্তিক পর্যায়ে আমরা চেষ্টা করেছি ওনাদের কাছ থেকে আসলে জনগণ কি চায় এবং ওনাদের দিক থেকে একটা গবেষণার মাধ্যমে আমরা সেই ডাটাগুলো উঠিয়ে এনেছি। এবং সাথে আপনারা জানেন যে আমাদের সাথে অনেক ইয়তরা কাজ করে এবং ইয়তরা আসলে আগামী বাগেরহাটটা কিভাবে দেখতে চাই। যেহেতু আমরা সামনে নির্বাচন, আমরা জানি যে প্রত্যেক বছর নির্বাচনে বিভিন্ন জনপ্রতিনিধিরা বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু আসলে ওই প্রতিশ্রুতিগুলা যদিও পূরণ করা সম্ভব হলে যে প্রান্তিক জনগোষ্ঠীদের যে চাহিদা সেগুলো আসলে খুব কমই উঠে আসে। যেমন বাংলাদেশের আমাদের যে জলবায়ু নিয়ে যে সমস্যা এবং রাস্তাঘাট নিয়ে যে সমস্যা, এই যে বাগেরহাটে লবণ পানি নিয়ে যে সমস্যা, এগুলো আসলে খুব বেশি সুযোগ হয় না যে ওনাদের ওই নির্বাচনী ইশতেহারের মধ্যে আনতে। এই জন্যই আমরা আসলে এই আয়োজনটা করেছি, যাতে করে হচ্ছে আমরা এই সমস্যাগুলো মানে প্রান্তিক জনগোষ্ঠীদের এই সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং এইটা যাতে জনপ্রতিনিধিদের নির্বাচন ইশতেহারে আসে। এবং আমরা আশা করছি এটা একটি সফল অনুষ্ঠান হবে এবং এরপরে হয়তো জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা বেশ ভালো কিছু প্রতিশ্রুতি পাবো। তারা সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে আমাদের এই জনগণের যে দাবি সেগুলো তারা গ্রহণ করবেন। এবং আমাদের এটা আছে পরিকল্পনায়, যদি এই অনুষ্ঠান আমরা সফলভাবে
করতে পারি এবং পরবর্তীতে আমরা এই নিয়ে আরো দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং যদি রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা আসলে আরো সম্পৃক্ত করে আমাদের পরবর্তীতে কোনো পদক্ষেপ নিতে পারি সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। এখানকার যারা আজকে এসেছে রাজনীতিবিদ হিসেবে, সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে, এরা যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, আপনারা আজকে যে দাবি করেছেন তাদের কাছে, সেই বিষয়টা তারা বাস্তবায়ন করছে কিনা, সেই বিষয়টা কি আপনারা ফলো আপ করবেন কিনা? জি জি, অবশ্যই ফলো আপ করবো। আমরা যেহেতু এটা একটা প্রোগ্রামের আগে আমরা যেহেতু একটা লিপিবদ্ধ করে অনুলিপি তৈরি করেছি, অলরেডি রিপোর্ট তৈরি করেছে এবং আজকের এই প্রোগ্রামের পরেও আমরা সেটা ডকুমেন্টেড করব এবং পরবর্তীতে আমরা এই ফলো আপ অনুষ্ঠানটা করব যাতে করে ওনারা ওনাদের প্রতিশ্রুতি আসলে কতটুকু রক্ষা করতে পেরেছেন, জবাবদিহিতার জায়গাটা যাতে স্বচ্ছ থাকে সেইটা আসলে আমরা আসলেই দেখতে চাই এবং এই জন্য আমরা ফলো আপ করার প্ল্যান আছে আমাদের। আসলে আজকে যুবকদের আয়োজনে এই যে অনুষ্ঠান হলো, ব্যতিক্রমী অনুষ্ঠান, এবং জনপ্রতিনিধি যারা হবেন বা ভবিষ্যতে যারা সংসদে নেতৃত্ব দিবেন, তারা কিন্তু তাদের যে আম, কর্মস্পৃহা এবং তারা ভবিষ্যতে কি করতে চান সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন। এবং এখানকার যারা আয়োজক রয়েছেন, যুবকরা রয়েছেন, তারা কিন্তু জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পরেও যারা সংসদ সদস্য হবেন তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার জন্য ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে বলে আমাদেরকে জানিয়েছেন বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম